তোর আমার গল্প, লেখিকা আশু, পর্ব ৪। পর্দার আড়ালে গোয়েন্দাগিরি করা হচ্ছে। অন্যের ব্যক্তিগত কথা চোরের মতো শোনার অভ্যাস কবে থেকে হলো? শালিক পাখি। আশিরের আচমকা টান আর মুখের উপর ঘন হয়ে আসা চাবুকের মতো কথার তোড়ে রিধি চোখ মেলে তাকাতেই পারল না। বুকটা ভয়ে আর অজানা লজ্জায় ধক করে উঠল। রিধি চোখ দুটো শক্ত করে বন্ধ রেখেই মিনমিন করে তোতলাতে তোতলাতে বলল, আমি গোয়েন্দাগিরি করছিলাম না। আমি তো ভাবির ঘরে যাচ্ছিলাম। হঠাৎ কথাগুলো কানে এলো, তাই তাই পর্দা আঁকড়ে ধরে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকা হচ্ছিল। তাই তো। আশিরের গলার আওয়াজ আরও এক ধাপ নেমে এলো, গভীর থেকে গভীরতর হয়ে। আশির এক পা এগিয়ে আসতেই রিধির পিঠ সোজা হয়ে ঠেকল পেছনে থাকা ঠান্ডা দেওয়ালটাতে। দেয়াল আর আশিরের সুগঠিত প্রকাণ্ড শরীরের মাঝে রিধি যেন একদম বন্দি হয়ে গেল। আশিরের শরীর থেকে ভেসে আসা মাইল্ড পারফিউম আর প্রসেসড স্পিরিটের হালকা গন্ধ রিধির মাথায় কেমন যেন একটা ঝিমঝিম অনুভূতির সৃষ্টি করলো। আশির হাত বাড়িয়ে রিধির ঠিক কানের ডান পাশে দেয়ালে ভর দিল। রিধি বাধ্য হয়ে চোখ খুলল। সামনে আশিরের সেই রক্তচক্ষু নয়, বরং একজোড়া গভীর, তীক্ষ্ণ আর নেশাতুর চোখ, যা রিধির হৃৎস্পন্দন নিমিষে দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তমা কি বলল সব শুনেছিস? আশির সোজা রিধির চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল। রিধি কোনো মতে মাথা নেড়ে না বলার চেষ্টা করে বলল, না, মানে কিছুটা। তমা আপু বলল, আপনি নাকি ওর অনুভূতি। কথা শেষ করার আগেই আশির ওর ডান হাতের তর্জনীটা রিধির নরম ঠোঁটের উপর আলতো করে চেপে ধরল। রিধি মুহূর্তেই জমে পাথর। অন্যের অতীতের হিসেব মেলানোর আগে নিজের বর্তমান সামলা, শালিক পাখি। আশির রিধির ঠোঁট থেকে আঙুল সরিয়ে ওর গালে হাত রাখল। চরের জায়গাটা এখন আর লাল নেই, কিন্তু আশিরের আঙুলের আলতো স্পর্শে রিধি সারা শরীরে একটা মৃদু শিহরণ খেলে গেল। আশির খুব নিচু গলায়, যেন শুধুই রিধির জন্য এক গোপন স্বীকারোক্তি উচ্চারণ করে বলল, যার জন্য কারো অনুভূতিকে এক বাক্যে ফিরিয়ে দেওয়া যায়, সে যখন আবার মাঝরাতে পর্দা চুরির মতো গোয়েন্দাগিরি করে, তখন ডাইনোসরের মেজাজ কতটা ভালো থাকতে পারে বলতো? কথাটার ভেতরের গাঢ় অর্থ বুঝতে রিধির কয়েক সেকেন্ড সময় লাগলো। তবুও কিছু না বুঝে চোখের পাতা স্থির করে গেল তার। যার জন্য কারো অনুভূতি ফিরিয়ে দেওয়া যায়, এই কথাটার মানে কি? আশির ভাইয়া কি সে কি তার কথাই বলল? রিধির বোকা বোকা ভাব দেখে আশিরের ঠোঁটের কোণে সে পরিচিত বিরল বাঁকা হাসিটা ফুটে উঠল। সে রিধির গাল থেকে হাত সরিয়ে সামান্য পিছু হটল। এখন নিজের ঘরে যা, কাল সকাল ৮টায় গাড়ি রেডি থাকবে। কলেজে লেট হলে কাল কিন্তু আমি থাকবো না। গম্ভীর গলায় হুমকিটা দিয়ে আশির স্টাডি টেবিলের দিকে ঘুরে দাঁড়িয়ে নিজের মেডিকেল ফাইলটা হাতে নিল। রিধি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ধড়ফড় করা বুকটা দু হাতে চেপে ধরে দ্রুত পায়ে নিজের রুমের দিকে দৌড় দিল। ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল সে। ঘরের অন্ধকারে নিজের উথাল পাতাল নিঃশ্বাসের শব্দ নিজের কানেই বাজছিল। আশিরের শেষ কথাগুলো, যার জন্য কারো অনুভূতিকে ফিরিয়ে দেওয়া যায়, বারবার তার কানে প্রতিধ্বনিত হতে লাগলো। রিধি গালের উপর আশিরের স্পর্শ করা জায়গাতে হাত দিল। চড়ে সেই তীব্র ব্যথাটা যেখানে ছিল, ঠিক সেখানটাতেই যেন এখন ভালোবাসার এক অপার্থিব পরশ লেগে আছে। ড্রয়ার থেকে আজ সকালে আশিরের দেওয়া নতুন নোট খাতাটা বের করলো রিধি। বুক পকেটে গুজে রাখা ভ্যানিলা আইসক্রিমের স্টিকারটার মতো প্রেমে পড়ার অনুভূতিগুলো কেমন বাচ্চা বাচ্চা, তাই ভেবে হাসছে রিধি। পরদিন সকাল ৮টার বাজার ১০ মিনিট আগেই রিধি একদম তৈরি হয়ে নিচে নেমে এলো। পরনে তার কলেজ ড্রেস, চুলগুলো পরিপাটি করে বাঁধা। কাল রাতের ঘটনার পর থেকে রিধির বুকের ভেতর এক অদ্ভুত মিষ্টি আন্দোলন চলছে। আশিরের ওই কথাগুলো, যার জন্য কারো অনুভূতিকে ফিরিয়ে দেওয়া যায়, সারা রাত রিধিকে এক ফোঁটাও ঘুমাতে দেয়নি। ড্রয়িং রুমে এসে দেখল আশির টেবিলে বসে ব্ল্যাক কপিতে চুমুক দিচ্ছে। পরনে ধবধবে সাদা শার্ট আর ডার্ক গ্রে ট্রাউজার, স্লিপ দুটো কোনোই পর্যন্ত গোটানো। রিধিকে দেখে আশির কাপটা টেবিলে নামিয়ে রাখলো। ওর চেহারায় কোনো অপরাধবোধ বা কাল রাতের রহস্যের ছাপ নেই। সেই আগের মতোই গম্ভীর, শান্ত আর অপ্রতিরোধ্য। ঘড়ির দিকে তাকা, ৮টা বাজতে ৫ মিনিট বাকি। আজ অন্তত লেট করিস না।
আশির উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল। রিধি মনে মনে বলল, আপনার ভয়ে আর আপনার কথা ভেবে তো রাতেই ঘুম আসেনি, লেট করব কিভাবে, কিন্তু মুখে শুধু বলল চলুন। আশির বেরিয়ে যায়, রিধি যাবে। তখনই রিধির মা সাহেলা বেগম বললেন, এই মেয়েটা একদিন যদি নাস্তা ঠিকমতো করে, কলেজে গিয়ে নাস্তা করবে কেমন স্বভাব। মায়ের ধমকানিতে রিধি বলে, তুমি যাও, আমি খেয়ে নেব। গাড়িতে ওঠার পর পুরোটা পথ দুজনেই চুপচাপ। তবে এই নীরবতা কালকের মতো থমথমে বা ভীতিজনক নয়, বরং এতে জড়িয়ে আছে এক অদৃশ্য টান। গাড়ি যখন কলেজের গেটের কাছাকাছি পৌঁছালো, আশির হঠাৎ ব্রেক কষে গাড়ি থামালো। রিধি নেমে যেতে নিলেই আশির ওর কবজিটা আলতো করে চেপে ধরল। সেই কালকের রকচটে টান নয়, আজকের ধরায় আছে এক অপূর্ব আলতো অনুভূতি। কলেজে গিয়ে কোনো ঝামেলায় জড়াবে না, আর পড়াশোনায় মনোযোগ দিবি। আশির রিধির দিকে না তাকিয়ে সামনের কাচের দিকে তাকিয়ে বলল, আচ্ছা মিস্টার ডাইনোসর। রিধি মুচকি হেসে বলল। আশির এক মুহূর্ত রিধির দিকে তাকালো। রিধির মুখের ওই নিষ্পাপ হাসি আর কাল রাতের ঘটনার পর ওর চোখে মুখে ফুটে ওঠা লাজুক ভাবটা আশিরের চোখে এড়ালো না। আশিরের ঠোঁটের কোণে খুব হালকা একটা হাসির রেখা ফুটে উঠেই মিলিয়ে গেল। রিধি গাড়ি থেকে নেমে কলেজের দিকে পা বাড়ালো, কিন্তু কয়েক পা এগিয়ে গিয়েই পেছনে ফিরে তাকালো। আশির তখনও গাড়ি স্টার্ট দেয়নি, আয়নায় রিধির দিকেই তাকিয়েছিল। রিধি হাত নেড়ে ভেতরে চলে গেল। রিধি কলেজের ভেতরে যেতেই ওর পথ আটকে দাঁড়ালো এক মেয়ে, দেখতে বেশ মিষ্টি, লম্বা চুলে দুই পাশে বেনি, মুখে চুইনগাম একটা মাফিয়া পাট নিয়ে দাঁড়িয়ে। রিধিকে দেখেই কষে ওর ঘাড় চেপে বলল, প্রেম মারাচ্ছিস শালি? আমি বললেই মিস চকলেটের মতো আমি সিঙ্গেল, হা হা আমি সিঙ্গেল। রিধি কোনো মতে নিজেকে সামলে বলল, আরে ধেপসি মুখী, আমি তো সিঙ্গেলই, কোনো বেটা ছেলের সাথে লাইন মেরেছি নাকি? এতক্ষণের মেয়েটি কণা, রিধির বেস্ট ফ্রেন্ড, ছোটবেলা থেকেই একসাথে ওরা। কণা বলে উঠল, তাই বুঝি পোড়ামুখী? তা এতক্ষণ হাতের ইশারায় কি হচ্ছিল? রিধি কণার বেনি টেনে বলে, ধুর শালি, এই ব্যাপারটা। কণা নিজের বেনি টেনে টেনে বলে, হয়েছে হয়েছে, নাটক ছেড়ে আসল কাহিনী বল। রিধি কণার হাত ধরে ক্লাসে যেতে যেতে সবটা বলল। কণা বলে, বাহ, রিধি ম্যাডাম তো লাইলি হয়ে গিয়েছে। রিধি হালকা হেসে বলে, আর তোরও দিন আসবে কানামাছি, তখন আমিও বলবো। কণা হেসে বলে, বলিস বলিস। এরপর ওদের ক্লাস শুরু হয়। ক্লাসে দুজনের বকবক থামার নেই। একজনও তেমন ভালো ছাত্রী না, মিডল লেভেলের স্টুডেন্ট দুজনেই। স্যার ক্লাসে ওদের গল্পগুজব থেকে দাঁড় করিয়ে রাখে। এদিকে দাঁড়িয়েও দুটোর লজ্জা হয় না, হাসতে লাগে। তাই স্যার এবার ওদের বেরি করে দেয়। সে কি খুশি তারা। দুজন গলাগলি ধরে ক্যান্টিনে চলে যায় বাকি গল্প করার জন্য। এদিকে স্যার ওদের দিকে তাকিয়ে বলে, কি বেহায়া মেয়ে লোক, আবার হাসছে। আজকে আশিরকে ফোন দিতেই হবে। বিকেলে কলেজ শেষে রানা রিধিকে নিয়ে বাড়ি ফিরল। রানা এবার এসএসসি পরীক্ষার্থী, বেশ মেধাবী ছাত্র, আর তার বোন পুরো তার উল্টো। বোন যেমনই হোক, সে বোনকে বেশ সম্মান করে। বাড়ির ছেলেরা সব ভদ্র আর রাগের আয়তাভুক্ত। এদিকে রানা আলাদা, রাগ কম, মেজাজ ঠান্ডা, সবার আদরের। বাসায় পা দিতেই তুলি এক দৌড়ে এসে রিধির পা জড়িয়ে ধরল। ফুপি ফুপি, চাচু আমাকে বলেছে আজকে চকলেট দেবে। রিধি তুলিকে কোলে তুলে নিয়ে বলে, তোর চাচু তোকে চকলেট দিলে দাঁতে পোকা হবে, তখন কিন্তু আমি ডাক্তার ডাইনোসরকে দিয়ে তোর দাঁত তুলে ফেলবো। না না, ডাইনোসর চাচু আমাকে বকবে না, চাচু আমাকে খুব ভালোবাসে। তুলির এই জবাবে রিধি মনে মনে হাসলো। আসলেই তো, ওই শক্ত বরফের মতো মানুষটার ভালোবাসার ধরনটাই আলাদা। তখনই রুমি এসে বলল, ফুপিকে এবার ফ্রেশ হতে দাও মামনি, চলো চলো। তখনই বাইরে কতগুলো গাড়ির শব্দে এসে থামলো। সবাই বুঝলো তৌসির এসেছে। রুমি কিচেনে দৌড়ালো শরবতের উদ্দেশ্যে। লোকটা নিজের বিন্দুমাত্র খেয়াল রাখে না, সারাদিন রোদে পুড়ে টমাটে চেহারা বানিয়েছে। রুমির যত্নে অনেকটাই গোছালো হলেও দৌড়াদৌড়ি কমেনি। লোকটার সাথে রুমির কথা বলারও সময় হয় না, কখন আসে যায় কোনো টাইম টেবিল নেই। তৌসির এসেই ফ্রেশ হতে চলে যায়। এদিকে ছোট তুলি ঘুটঘুটি পায়ে নিজের ফুপির রুমে দৌড় লাগাতে যায়। রিধি বাড়ি থাকলে আর কাউকে চায় না তার। তুলিকে দৌড়ে যেতে দেখে পেছন থেকে তৌসির ঝাপটে কোলে নিয়ে বলে, মামুনি পালাচ্ছ কোথায়? তুলি নিজের বাবার গলা জড়িয়ে বলে, ফুপ্পির কাছে পাপা। তৌসির বলে, পাপা তো তার মামনির জন্য গিফট এনেছে। তুলি আধো গলায় বলে, গিফট? কি গিফট? তৌসির একটা পায়েল এনে তুলির পায়ে পরিয়ে দিয়ে বলে, কেমন হয়েছে মামনি? তুলি খুশিতে নাচতে নাচতে বলে, অনেক সুন্দর পাপা, লাভ ইউ পাপা।
তৌসির মেয়ের খুশিতে হাসছিল। তখনই রুমি এসে বলে, এত খুশি কেন? বাবা মেয়ের কি হলো? তুলি দৌড়ে এসে বলে, মাম্মা এই দেখো পাপা আমার জন্য কি নিয়ে এনেছে। রুমি ঠান্ডা শরবতটা তৌসিরকে দিয়ে, বাহ, আমার মাম্মামকে বেশ সুন্দর লাগছে। তুলি বলে, আমি যাচ্ছি, ফুপ্পিকে দেখাবো, টাটা। তুলি, আসতে যাও মামুনি, বলে পেছন চেঁচিয়ে উঠল তৌসির। কার কথা কে শোনে, এক দৌড়ে চলে গেল তুলি। এরপর রুমি এসে তৌসিরের সামনে বসলো। রুমি আসতেই তৌসির মাথাটা রুমির কোলে এলিয়ে বলল, মাথাটা ব্যথা করছে বউ, একটু টিপে দাও। রুমি তৌসিরের মাথা বুলিয়ে বলল, সারাদিন টই করে ঘুরে বেড়ান, নিজের খেয়াল রাখার নাম নেই, আর কতদিন? তৌসির চোখ বুজে বলল, তুমি তো সব বুঝো। রুমি রাগ দেখিয়ে বলে, আমি বুঝতে চাই না, আপনি আমার কাছে থাকবেন, এই শেষ কথা। তৌসির হালকা হেসে উঠে বসে রুমিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিতে রুমি ডুকরে কেঁদে ওঠে। তৌসির রুমিকে সান্ত্বনা দিয়ে বলে, বাচ্চা বউ আমার, এতটুকুতে কেউ কান্না করে? রুমি নিশ্চুপ। তৌসির রুমির মুখটা তুলে চোখের পানি মুছে দিয়ে গালে, কপালে, ঠোঁটে ছোট ছোট চুমু ভরিয়ে দিয়ে বলে, আচ্ছা আচ্ছা হয়েছে, এখন কি কানে ধরবো ম্যাডাম? রুমি কান্না ভেজা চোখে হেসে উঠে বলে, আপনি সবসময় এভাবে রাগ ভাঙাতে পারেন না, আমি কিন্তু একসময় রাগে করে চলে যাব, আর খুঁজেও পাবেন না। রুমির কথা তৌসির রেগে বলে, এখন চুমু দিয়েছি, হজম হচ্ছে না তাই না? আরেকবার এসব বললে অনেক বড় শাস্তি দেব বলে দিলাম। রুমি ভেংচি কেটে বলে, কি দিবেন? তৌসির উঠে গিয়ে রুমির কানে বলে, নাইট টর্চার। রুমি তৌসিরকে ধাক্কা দিয়ে বলেছি অসভ্য, বলেই রুম থেকে বেরিয়ে যায়। তৌসির হালকা হেসে ওঠে। এরপর সন্ধ্যা পেরিয়ে রাত নামতে সবাই একসাথে খাবার টেবিলে। হাসির নেই, হসপিটালে ইমার্জেন্সিতে আটকা পড়েছে, এমনই প্রায় হয়। রাত 2টা-3টা বেজে যায়। খাবার টেবিলে তৌসির তুলিকে খাইয়ে দিচ্ছিল। রুমি আর রিধির মা সবাইকে খাবার পরিবেশনে সাহায্য করছিল। তৌসিরের মা অসুস্থ, সারাদিন ঘরে চুপচাপ পড়ে থাকেন, হাঁটতেও তার কষ্ট হয়। বিদেশে চিকিৎসা করার পরও উন্নতির দেখা নেই। হার্ট সার্জারির পর তিনি নিশ্চপই থাকেন। ডক্টররা জানিয়েছেন এখন কোনো ভয় নেই, হুট করে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। খাবার টেবিলে বসেও রিধি চোখ বারবার দরজার দিকে যাচ্ছিল। সবটুকু ধ্যান অপেক্ষা আশিরের জন্য, তবে বাড়ি সবার সামনে নিজেকে কন্ট্রোল করে রাখছিল। রুমি রিধি তাকাতাকি দেখে বলে, রিধি কিছু লাগবে তোমার? রিধি থতমত খেয়ে বলে, তুমি খাচ্ছ না কেন? রাহেলা খালা আজকে আসেনি? রিধির মা বলে, উনি আজকের রাত ছুটি নিয়েছে। তৌসির বলে, আম্মা তোমরাও বসো, আমরা নিয়ে নিতে পারবো। রুমি বসো। তৌসিরের কথায় রুমি বসলেও রিধির মা বলে, আশির আসুক, ছেলেটা না খেলে আমার খাওয়া হবে না। কেউ আর কথা বাড়ায় না। রিধির মা শায়লা বেগম বিয়ে করে আসার পর আশিরকে নিয়েই তিনি দেখে শুনে রাখতেন, কারণ তখন আশিরের মায়ের শরীর অসুস্থ থাকতো বেশিরভাগ, আর আশির ছোট ছিল। ছোট দুই ভাই থেকে শায়লা বেগমকে আম্মাই বলতো। তৌসির স্বর্ণ ছাড়া ছিল, ওকে সামলানো বেশ দায় ছিল। সারাদিন মাঠে ঘাটে, দলে, আন্দোলনে, মিছিলে সবটাই শায়লা সামলেছেন। নিজের কেউ দেখে রেখেছেন। সংসারের ঢাল হিসেবে সে সবটা দায়িত্ব পালন করে এসেছেন। খাবার শেষে রিধি টিভি নিয়ে বসে। আশির না আসলে সে যাবে না। রিধির পাশে তুলিও বসে, সেও তার ফুপিকে ছেড়ে যাবে না। রিধি মা ধমকালো। রিধি বলে, দুপুরে ঘুমিয়েছি। মা বকে লাভ নেই। রিধিমা বলে, ঠিক আছে, এটা ঘুমালে কোলে নিয়ে যাস, আর আশির আসলে আমাকে ডাক দিস, খাবার বেড়ে দিব। রিধি মাথা নাড়ায়। রাত 2টোর দিকে আশির হাসপাতাল থেকে ফিরে। সারাদিনের ডিউটির পর ওর ক্লান্ত মুখটা দেখে রিধির মনটা হু হু করে উঠল। আশির সোজা রুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে বসলো। রিধি নিচ থেকে 1 কাপ ধোয়া ওঠা লাল চা বানিয়ে আশিরের টেবিলে এনে রাখলো। আশির ফ্রেশ হয়ে এসে রিধির দিকে তাকালো। চায়ের কাপটার দিকে তাকিয়ে বলল, চিনি বেশি দিয়েছিস নাকি? একদম পারফেক্ট দিয়েছি, খেয়ে দেখুন। রিধি একটু অভিমানী গলায় বলল। আশির চায়ের কাপে চুমুক দিল। সত্যি বলতে চাটা দারুণ হয়েছে। আশির কাপটা হাতে নিয়ে রিধির দিকে তাকিয়ে নিচু গলায় বলল, আজকে তো চোরদের মতো পর্দার আড়ালে দাঁড়িয়ে নেই, সামনাসামনি আসার সাহস হলো কিভাবে? রিধির গাল দুটো মুহূর্তে লাল হয়ে উঠল। সে চোখ নামিয়ে বলল, আমি চোর নই, আর কালকে আমি ইচ্ছে করে শুনিনি। আমি জানি তুই ইচ্ছা করে শুনিসনি। আশির ধীর গলায় বলল। চায়ের শেষ চুমুকটা দিয়ে কাপটা রেখে সে রিধির একদম কাছাকাছি এসে দাঁড়ালো। কিন্তু যা শুনেছিস
তা মাথায় বেশি ঘুরঘুর করলে পড়াশোনার ক্ষতি হবে। ইন্টার সেকেন্ড ইয়ারের রেজাল্ট খারাপ হলে কিন্তু আমি কোনো ক্ষমা করব না। রিধি রিধি মুখ তুলে সোজা আশিরের চোখের দিকে তাকালো। এবার আর কোনো ভয় নেই ওর চোখে, আছে শুধু এক বুক ভালোবাসা আর বিশ্বাস। রেজাল্ট ভালো হলে আমাকে কি দিবে? রিধি হুট করে বলে বসলো। আশির এক মুহূর্ত থমকে গেল। রিধির এই সাহসিকতা আর সোজাসুজি সাহনি দেখে ওর বুকটাও যেন এক ছাট কেঁপে উঠল। আশির হালকা হেসে রিধির কপালে নিজের তর্জনী দিয়ে একটা টোকা দিল। আগে রেজাল্ট ভালো কর, যা চাইবি তাই পাবি, এখন গিয়ে ঘুমা। আশির শান্ত স্বরে আদেশ দিল। রিধি আর কিছু না বলে উল্টো ঘুরে নিজের ঘরের দিকে হাঁটা দিল। তখনই সামনে রুমিকে দেখে থেমে গেল রিধি। রুমি ঘুমের ঘুরে তুলিকে দেখতে এসেছিল। মেয়েটা ঘুমিয়েছে নাকি? তুলি ঘুমানোর পরপরই রিধি নিজের রুমে ওকে শুয়ে দিয়ে এসেছে। রিধিকে আশিরের রুম থেকে বের হতে দেখে রুমি বলে, সাবধানে পথ বাড়িও ননদিনী।